এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আমি রাষ্ট্রবিজ্ঞানের একটি সিরিজ নিয়ে আলোচনা করতে চলেছি এবং সেই সিরিজের প্রথম অধ্যায় হচ্ছে দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইটস ফিচার্স। এটা যে বই থেকে আলোচনা করছি সেটা হলো আরিহান্তের অবজেক্টিভ জেনারেল স্টাডিজ 14,000+ MCQ, যে বইটা সিভিল সার্ভিস পরীক্ষার জন্য অপরিহার্য। ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস মেন্স পরীক্ষার জন্য এখান থেকে প্র্যাকটিস করতে বলা হয়। আমি প্রতিটি অধ্যায় ভিত্তিক ভিডিও তৈরি করব এক এক করে। আজকে তার প্রথম অধ্যায় দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইটস ফিচার্স, এ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ইজ নট কারেক্ট। অর্থাৎ নিম্নলিখিত কোন তথ্যটি ভারত শাসন আইন 1935 সম্পর্কে সঠিক নয়। দেখো, এর কারেক্ট অ্যান্সার হলো অপশান সি, দ্য প্রিন্সিপালস অফ কমিউনাল ইলেক্টোরেটস অ্যান্ড ওয়েটেজেস ওয়ার ফার্দার এক্সটেন্ডেড। অর্থাৎ ভারত শাসন আইন 1935-এ এটা করা হয়নি, বাকি তিনটেই করা হয়েছিল। অর্থাৎ প্রভিন্সিয়াল অটোনমি কেম ইনটু এক্সিস্টেন্ট, অর্থাৎ প্রাদেশিক শাসন বিভাগের অস্তিত্ব ছিল। বাইক্যামেরাল লেজিসলেচার্স ওয়ার প্রোভাইডেড ইন 6 প্রভিন্সেস, 6টি প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করা হয়েছিল। দ্য স্টেটস ওয়ার কম্পেল টু এন্টার দ্য ফেডারেশন, এবং ভারতের তৎকালীন যে দেশীয় রাজ্যগুলি ছিল সেগুলোকে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে আনা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, একটু বড় করে দিচ্ছি তোমাদের দেখতে সুবিধা হবে। ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2 অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার বাই ইউজিং দ্য কোডস গিভেন বিলো। বাইক্যামেরাল সিস্টেম, legislative devolution, separate electorate, provincial autonomy. লিস্ট টুতে কী আছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, মন্ডেমিন্টো রিফর্মস। এর কারেক্টটা হবে অপশান সি, দেখতেই পাচ্ছ তোমরা। অর্থাৎ এখানেতে কী হবে? বাইক্যামেরাল সিস্টেম হবে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড সংস্কারে এই দ্বিকক্ষীয় ব্যবস্থাটা এসেছিল, যেটা হয়েছিল 1919 সালে। এরপর যেটা হচ্ছে B2 লেজিসলেটিভ ডিভলিউশন, যেটা আনা হয়েছিল তোমার ভারতীয় পরিষদ আইন 1861 অনুযায়ী। এরপর সেপারেট ইলেক্টোরেট ব্যাপারটা আনা হয়েছিল তোমার মর্লে মিন্টো রিফর্মস বা মিন্টো মর্লে রিফর্মসের মাধ্যমে, যেটা করা হয়েছিল 1909 সালে। এখানে বলা হয়েছিল যে ধর্মীয় সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক নির্বাচনী কেন্দ্র গড়ে তোলা হবে। আর প্রভিন্সিয়াল অটোনমি, যেটা আলোচনা করা হয়েছে তোমার ভারত শাসন আইন 1935, একটু আগের প্রশ্নেই আমি যেটা বললাম তোমাদের। এরপর হচ্ছে হুইচ অফ দি ফলোয়িং ইজ অর আর দ্য প্রিন্সিপাল ফিচার অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। অর্থাৎ নিম্নলিখিত কোনটি ভারত শাসন আইন 1919-এর মূল বৈশিষ্ট্য? এর উত্তরটি হবে এ অনলি ওয়ান, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ ডায়ার্কি ইন দ্য এক্সিকিউটিভ গভর্নমেন্ট অফ দি প্রভিন্সেস। অর্থাৎ ভারত শাসন আইন 1919 অনুযায়ী দ্বৈত শাসন ব্যবস্থা বা তোমার দুটি সরকার ডায়ার্কির কথা বলা হয়েছিল, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর প্রশ্ন দেখছো, 4টি এখানে বিবৃতি দেওয়া হয়েছে। আ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট ইজ ওয়ান হুইচ প্লেসেস effective restriction on individual liberty in the interest of state authority, places effective restrictions on the authority of the state in the interest of individual liberty. Which of the statements is given is or are correct? এখানে কারেক্ট হচ্ছে একমাত্র 1 নম্বরটা। এখানে প্রশ্নটা কি বলেছে আগে তোমাকে জানতে হবে। বলছে একটি সাংবিধানিক সরকার সেটি যেটি রাষ্ট্রের জন্য কাজ করে, অর্থাৎ রাষ্ট্রের স্বার্থে ব্যক্তির স্বাধীনতাতে হস্তক্ষেপ করে। আর দ্বিতীয় যে স্টেটমেন্টটা ছিল সম্পূর্ণ উল্টো ছিল, যেখানে বলছে ব্যক্তির স্বাধীনতার জন্য রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ করে। সুতরাং এটি ঠিক নয়। এরপর হচ্ছে ফ্রিডম অফ আন্ডার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ সাবজেক্ট টু। এখানে বলছে যে ভারতের সংবিধানে স্বাধীনতা বলতে কি বোঝানো হয়েছে।
এখানে উত্তর দেখতে পাচ্ছ 5-এর বি, 1, 2, 3 হবে, 3টি। যেখানে কিসের ওপর নির্ধারণ করে? পাবলিক অর্ডার অর্থাৎ জনশৃঙ্খলা, মোরালিটি, নৈতিকতা এবং স্বাস্থ্যের ওপর। এটা জেনে রাখো শুধুমাত্র এই অংশটা, স্টেটমেন্ট 1টা WBCS 2019 মেন এবং 18 মেন 2 বছরে জিজ্ঞাসা করা হয়েছিল। 2 নম্বর স্টেটমেন্টে বলা হচ্ছে ল প্রোভাইডিং ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিফর্ম, এবং একটি আইন প্রণয়ন করা যেটা সামাজিক কল্যাণ এবং সংস্কারের জন্য। 3rd বলা হচ্ছে ওপেনিং হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশনস অফ এ পাবলিক ক্যারেক্টার টু অল হিন্দুস, বলছে জনচরিত্র সকলের জন্যই একটি, সকল হিন্দুর জন্যই একটি হিন্দু প্রতিষ্ঠান গড়ে তোলা। 1, 2, 3 এখানে সঠিক। এই প্রশ্নটা দেখতে পাচ্ছ CDS 2015 সালে জিজ্ঞাসা করা হয়েছিল। এর পরের প্রশ্নটা হচ্ছে ম্যাচ লিস্ট 1, ম্যাচ লিস্ট 2, অর্থাৎ লিস্ট ম্যাচ করতে বলেছে। দেখো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। এখানে কি বলেছে? এখানে বলেছে যে 4টে আইনকে বলেছে এবং 4টে আইন কিসের সাথে যুক্ত সেগুলো বলেছে। যেরকম দেখছো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, যেটা একটু আগেই বললাম যে ভারতে রিপ্রেজেন্টেটিভ ইন্ট্রোডিউস করেছিল, অর্থাৎ প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা ভারতে এসেছিল এর মাধ্যমে। এরপর হচ্ছে বি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিসের সাথে যুক্ত? ইন্ট্রোডিউস ডায়ার্কি, দ্বৈত শাসন ব্যবস্থা এনেছিল মন্টেগু চেমস প্রোডাক্ট। এরপর সি কি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অফ 1892, এটা ভারতবর্ষে প্রথম প্রিন্সিপাল অফ ইলেকশনটা এনেছিল, অর্থাৎ নির্বাচনের একটি নির্দিষ্ট পদ্ধতি বা নীতি। আর পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784, এটা কি করেছিল? এটা তোমার প্রথম ভারতীয় অ্যাফেয়ার্সগুলোকে সরাসরিভাবে ব্রিটিশ সরকারের অধীনে নিয়ে গিয়েছিল। পিটের ভারত শাসন আইন খুব গুরুত্বপূর্ণ, 1784 সালে যা প্রণীত হয়েছিল। এরপর একটা হুইচ অফ দি ফলোয়িং আর অ্যামাং দ্য প্রভিশনস অফ দি অ্যাক্ট অফ 1858, অর্থাৎ নিম্নলিখিত কোনটি 1858 সালের আইনের বৈশিষ্ট্য? যার উত্তর হবে 1, 2 এবং 3, 4টি হবে না। কি কি ছিল? দ্য অ্যাডমিনিস্ট্রেশনস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান টেরিটরিজ ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য ক্রাউন, অর্থাৎ ভারতের প্রশাসনিক ব্যবস্থা এবং ভারতের যে সমস্ত অঞ্চলগুলো ছিল সেগুলো সব কিছুই কি ব্রিটিশ শাসন ব্যবস্থা বা ব্রিটিশ রাজশাসন ব্যবস্থার অধীনে চলে যায়। সেকেন্ড স্টেটমেন্টস কি? প্রথমটাও সঠিক, দ্বিতীয়টাও সঠিক। দ্য রুল অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ অ্যাবলিশড, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সেখানেই শেষ হয়ে যায়, রদ করে দেওয়া হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে শাসন ব্রিটেনের রানীর হাতে তুলে নেন মহারানী ভিক্টোরিয়া। থার্ড স্টেটমেন্ট, দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়াজ টু বি নোন অ্যাজ দি ভাইসরয় অফ ইন্ডিয়া অ্যান্ড এ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ওয়াজ অলসো অ্যাপয়েন্টেড, অর্থাৎ গভর্নর জেনারেল ভারতের যিনি ছিলেন সেই পদটির নাম পরিবর্তন হয়ে যায় কি ভাইসরয়, এবং একটা নতুন পদ সেক্রেটারি অফ স্টেট যুক্ত করা হয়। এবং জেনে রাখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাসের ক্ষেত্রে অনেকবার প্রশ্নটা দিয়েছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এর পরের প্রশ্ন, হুইচ ওয়ান অ্যামাং দ্য ফলোয়িং was not a feature of the provincial executive according to the Government of India Act 1935, বলছে যে ভারত শাসন আইন 1935 অনুযায়ী কোন বৈশিষ্ট্যটি প্রভিন্সিয়াল এক্সিকিউটিভের ছিল না, অর্থাৎ প্রাদেশিক শাসন বিভাগের কোনটি ছিল না? দেখতে পাচ্ছ অপশন ডি, দ্য গভর্নর কুড বি রিমুভড বাই এ ভোট অফ নো কনফিডেন্স অফ দি প্রভিন্সিয়াল লেজিসলেচার, অর্থাৎ এখানে রাজ্যপাল পদের কথা বলা হয়েছিল ঠিকই এই আইনে, কিন্তু এটা বলা হয়নি যে কোনো একটি রাজ্যের রাজ্যপালকে অনাস্থা প্রস্তাব পাস করে প্রভিন্সিয়াল লেজিসলেচারগুলিতে তাকে পদচ্যুত করা যাবে বা ইমপিচ করা যাবে, এটা কিন্তু বলা হয়নি। নেক্সট, দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট টু ইন্ট্রোডিউস এ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড পপুলার এলিমেন্ট ইন দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া ওয়াজ মেড থ্রু, অর্থাৎ ভারতে প্রথমবার একটি প্রতিনিধিত্বমূলক এবং জনপ্রিয় শাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিল কোন আইনের মাধ্যমে? ভারতীয় পরিষদ আইন 1861, যেটা CGL পরীক্ষাতে 2000 সালে দিয়েছিল।
নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং অ্যাক্টস ইন্ট্রোডিউস দ্য কমিউনাল ইলেকটোরেট ইন ইন্ডিয়া, অর্থাৎ যেটা এর আগেও একবার বলেছি, কমিউনাল ইলেকটোরেট অর্থাৎ সাম্প্রদায়িক নির্বাচন, সেটা কোন আইনের মাধ্যমে আনা হয়েছিল না, সেটা হচ্ছে ভারতীয় পরিষদ আইন 1909-এর মাধ্যমে, যেটাকে বলা হয় কি আইন? মরলে মিন্টো রিফর্মস। নেক্সট, consider the following statements. The objective of the Montagu-Chelmsford reforms of 1990, এটা সম্পর্কে বেশ কিছু প্রশ্ন এসেছে, তোমরা দেখেছো, এর আগেও বলেছি। এই তিনটে স্টেটমেন্টস দিয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা। এর মধ্যে কোনগুলো ঠিক এটাই বলেছে, এর মধ্যে 2 এবং 3 ঠিক বলেছে। প্রভিন্সেসে ডায়ার্কি করা হবে, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের জন্য পৃথক শাসন ব্যবস্থা। দ্য এক্সটেনশন অফ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, এবং রাজ্যের যে সরকার অর্থাৎ প্রাদেশিক সরকার, তখন তো রাজ্য বলা হতো না, ওগুলোকে প্রদেশ বলা হতো। অনেক এরকম প্রদেশ ছিল, ভারত স্বাধীন হওয়ার সময় ভারতে প্রায় 562টি প্রদেশ ছিল। সেই প্রাদেশিক সরকারকে এক্সটেনশন করা হবে বলেছিল, বর্ধিত করা হবে তাদের ক্ষমতার এলাকা। এরপর, হুইচ অফ দি ফলোয়িং ওয়াজ অর ওয়ার দ্য মেন ফিচার অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, বলছে ভারত শাসন আইনের মূল বৈশিষ্ট্য কি ছিল? না সরি, 12 নম্বর প্রশ্নটা ছিল, দ্য ইন্ডিয়ান লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল ফর দি ফার্স্ট টাইম বাই, বলছে যে ভারতের আইনসভা প্রথমবার দ্বিকক্ষীয় আইনসভা হয়েছিল কোন আইন অনুযায়ী? ভারত শাসন আইন 1919 অনুযায়ী। এরপর 13 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, হুইচ অফ দি ফলোয়িং ওয়াজ অর ওয়ার দ্য মেন ফিচার্স অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1990, অর্থাৎ ভারত শাসন আইন 1919-এর কোনটি মূল বৈশিষ্ট্য ছিল? 1 এবং 3 কী কী ছিল? দ্য অ্যাক্ট প্রোভাইডেড ফর দি এস্টাবলিশমেন্ট ফর দি ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া অফ এ পাবলিক সার্ভিস কমিশন। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই যে তোমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আওতায় সমস্ত পরীক্ষা দিচ্ছ, সবচেয়ে বড় পরীক্ষা ডব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, কিংবা পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ, এই ধরনের অনেক পরীক্ষা দিচ্ছ, তার জন্য যে পাবলিক সার্ভিস কমিশনের গঠন, সেই পাবলিক সার্ভিস কমিশনের গঠনটা কিন্তু 1919 আইন অনুযায়ী হয়েছিল এবং 1921 সালে প্রথম ঘটেছিল। এবং অবশ্যই এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা হচ্ছে আমরা সংক্ষেপে বলি ইউপিএসসি। যে ইউপিএসসির গঠন সম্পর্কে সংবিধানের 315 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। আর একটা কোনটা ঠিক এই সম্পর্কে, সেটা হলো 3 নম্বর স্টেটমেন্টটা, আ প্রভিশন ওয়াজ মেড ফর ক্লাসিফিকেশন অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল সাবজেক্ট, এবং এই আইনেতেই আমাদের যে সংবিধানের তালিকা আছে 7 শিডিউলে, সেন্ট্রাল লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট, এখানে সেন্ট্রাল আর প্রভিন্সিয়াল লিস্ট তখন 2টি লিস্ট ছিল, এবং এই আইনের মাধ্যমেই সেটার কথা বলা হয়েছিল। বুঝতে পারলে? যেটা না বুঝতে পারবে কোনো অসুবিধা নেই, এই ভিডিওর নিচেই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমার যদি সেটা জানা থাকে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। এর পরের প্রশ্ন হচ্ছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়াজ বেসড অন, অর্থাৎ ভারত শাসন আইন 1935 কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল? দ্য প্রিন্সিপাল অফ ফেডারেশন অ্যান্ড পার্লামেন্টারি সিস্টেম, কিসের ওপর? না যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং সংসদীয় ব্যবস্থার ওপর ভিত্তি করে, কারণ ভারত শাসন আইন মানেই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, এখান থেকেই ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা ইন্ট্রোডাকশন করা হয়েছিল। Next, the first definite state to provide parliamentary control over East India Company was taken by, অর্থাৎ যে ব্রিটিশ পার্লামেন্ট যে কন্ট্রোল করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, অর্থাৎ ব্রিটেন থেকেই কন্ট্রোল হবে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা বাণিজ্য করতে 1600 সালে প্রতিষ্ঠা হয়েছিল ভারতে আসার জন্য। ভারতে এসেছিল জাহাঙ্গীরের আমলে 1609 সালে টমাস রো রাজা প্রথম জেমসের দূত হিসাবে, এবং 1615 সালে এসেছিলেন আরেকজন দূত। যে যাই হোক, এইটা কবে প্রথম প্রতিষ্ঠা করা হয়েছিল? সেটা হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। এরপর, থ্রু হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ওয়ার কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অফ দি
ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইনালি পুট টু অ্যান এন্ড, অর্থাৎ শেষ পর্যন্ত কোন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বাণিজ্যিক কার্যকলাপ সেটাকে বন্ধ করে দেওয়া হলো, সেটা হচ্ছে 1833 সালের চার্টার আইনের মাধ্যমে। এটা সিডিএস 2006 সালে এসেছিল, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, বেশ কঠিন একটি পরীক্ষা। হুইচ অফ দি ফলোয়িং ভেস্টেড দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া উইথ সুপ্রিম কন্ট্রোল ওভার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? বলছে নিম্নলিখিত কোনটি ভারতের সেক্রেটারি অফ স্টেটকে ভারত সরকারকে নিয়ন্ত্রণ করার চরম ক্ষমতা প্রদান করেছিল? সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, কারণ এর মাধ্যমে এই পদটি গঠন করা হয়েছিল এবং এই আইনটার মাধ্যমেই তোমার ভারতকে শাসন করার ক্ষমতা পুরোপুরি ব্রিটিশ রাজের হাতে চলে যায়। ডাইয়ার্কি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড আন্ডার, কোয়েশ্চেন নাম্বার 18, কোন আইনের অধীনে ডায়ার্কি ইন্ট্রোডিউস করা হয়েছিল? মন্টফোর্ড রিফর্ম, সেম কোয়েশ্চেন, 1919। হুইচ অফ দি ফলোয়িং ওয়াজ অর ওয়ার দ্য মেন ফিচার্স অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919? বলছে ভারত শাসন আইন 1919-এর মূল বৈশিষ্ট্য কোনটি ছিল? 2 এবং 3, ডিভলিউশন অফ লেজিসলেটিভ অথরিটি বাই দি সেন্টার, এক্সপ্যানশন অ্যান্ড রিকনস্টিটিউশন অফ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেচার। দেখো স্টেটমেন্ট 1-এ যেটা বলেছে ইন্ট্রোডাকশন অফ সেপারেট ইলেকটোরেটস ফর মুসলিমস, এটা কিন্তু এই আইনে বলা হয়নি, এটা বলা হয়েছিল মর্লে মিন্টো রিফর্মস, অর্থাৎ 1909 সালে যেটা হয়েছিল। এরপর আবার 20-তে একটা লিস্ট ম্যাচ করতে দিয়েছে, দেখতে পাচ্ছ লিস্টটা। এটা হবে তোমার A4, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, যেটাকে মর্লে মিন্টো রিফর্মস বলা হয়, একটু আগেই বললাম। B3, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটাকে মন্টেগু চেমসফোর্ড সংস্কার বলা হয়। C2, ভারত শাসন আইন 1935, যেটা কী করেছিল? সাইমন কমিশন রিপোর্ট গ্রহণ করেছিল এবং জয়েন্ট সিলেক্ট কমিটির সুপারিশ গ্রহণ করেছিল। আর ডি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ভারতের স্বাধীনতা আইন, যেটা মাউন্টব্যাটেন প্ল্যানের ফলেই এসেছিল, লর্ড মাউন্টব্যাটেন, যেটা ভারতের স্বাধীনতা আইন তার আমলেই এসেছিল। হুইচ অফ দি ফলোয়িং অ্যাক্টস ওয়াজ ডিসক্রাইবড বাই জওহরলাল নেহেরু অ্যাজ চার্টার অফ স্লেভারি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আইনও যেরকম, প্রশ্নও সেরকম। ভারত শাসন আইনকে জওহরলাল নেহেরু একেবারেই মেনে নিতে পারেননি, এটাকেই উনি বলেছিলেন দাসত্বের আইন। The distribution of powers between center and states in the Indian Constitution is based on the scheme provided in the Government of India Act 1935, ভারত শাসন আইন 1935 অনুযায়ী এটা করা হয়েছিল। নেক্সট, আর্টিকেল 40 of the Constitution of India advises the state of work for, অর্থাৎ আর্টিকেল 40 ভারত শাসন আইন, যেটা ভারত শাসন আইন না, আর্টিকেল 40-তে কী বলা হয়েছিল? না, বলা হয়েছিল গ্রাম পঞ্চায়েত গঠন করার কথা, যেটা অনেক পরীক্ষাতে এসেছে। এরপর কোয়েশ্চেন নাম্বার 24, কনসিডার দ্য ফলোয়িং উইথ রেফারেন্স টু দ্য প্রভিশনস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। 3টে স্টেটমেন্টস দিয়েছে, যার মধ্যে বলেছে ভারত শাসন আইন 1935-এ কোনগুলি গ্রহণ করা ছিল। এখানে তিনটেই করা হয়েছিল। কি কি? এস্টাবলিশমেন্ট অফ অল ইন্ডিয়া ফেডারেশন, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিষ্ঠা হয়েছিল। প্রভিন্সিয়াল অটোনমি উইথ এ গভর্নমেন্ট রেসপন্সিবল টু অ্যান ইলেক্টেড লেজিসলেচার, এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল যার একটি সরকার থাকবে নিজস্ব। রিডিস্ট্রিবিউশন অফ প্রভিন্সেস অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ 2 নিউ প্রভিন্সেস, এবং প্রদেশগুলির অঞ্চল বণ্টিত হয়েছিল এবং কি না 2টো নতুন প্রদেশ তৈরি হয়েছিল। এরপর কোয়েশ্চেন নাম্বার 25, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ রেফারেন্স টু দ্য প্রভিশনস অফ
মরলে মিন্টো রিফর্মস অ্যাক্ট ইন কলোনিয়াল ইন্ডিয়া, অর্থাৎ মরলে মিন্টো রিফর্মস সম্পর্কেই, যেটা উপনিবেশিক ভারতের একটি আইন 1909 সালে হয়েছিল, সেটা সম্পর্কেই কিছু স্টেটমেন্টস দিয়েছে, 3টে স্টেটমেন্ট, সেটা সম্পর্কে দেখে বলতে বলেছে যে কোনগুলো সঠিক। The Morley Minto Reform Act raised the number of additional members of the central legislature. এটা সঠিক। মরলে মিন্টো আইনের মাধ্যমেই সেন্ট্রাল লেজিসলেচার অর্থাৎ কেন্দ্রীয় আইনসভায় সদস্যপদ বাড়ানো হয়েছিল। স্টেটমেন্ট 2, ইট ইন্ট্রোডিউসড দ্য প্রিন্সিপাল অফ কমিউনাল রিপ্রেজেন্টেশন ইন দ্য লেজিসলেচার। অবশ্যই এটাই এই প্রথমবার ভারতবর্ষে কমিউনাল রিপ্রেজেন্টেশন এনেছিল, যে সাম্প্রদায়িক নির্বাচন, পৃথক পৃথক ধর্ম সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক নির্বাচন। ইট এম্পাওয়ার্ড দ্য লেজিসলেচার টু ডিসকাস দ্য বাজেট অ্যান্ড টু মুভ রেজলিউশনস অন ইট। এবং এটা আইনসভাকে সেই ক্ষমতা দিয়েছিল বাজেট নিয়ে আলোচনা করার এবং এই নিয়ে প্রস্তাব উত্থাপন করার। এরপর দেখতে পাচ্ছ কোয়েশ্চেন 26, কনসিডার দ্য ফলোয়িং অ্যাক্টস, এবং এর ক্রনোলজিক্যাল সিকোয়েন্সটা কারেক্ট বলতে বলেছে। দ্য রেগুলেটিং অ্যাক্ট, যেটা একদম প্রথমে এসেছিল, এখানে 1, 2, 3, 4টাই সঠিক হবে। রেগুলেটিং অ্যাক্ট একদম 1773 সালে। এরপর পিটের ভারত শাসন আইন 1784, চার্টার অ্যাক্ট 1813, 1833 আছে। এরপর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 থেকে, সুতরাং একদম সঠিক। এরপর একটা অ্যাসারশন আর রিজন দিয়েছে, সেটা বলেছে যে 27 নম্বর প্রশ্নে দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ বিকাম দ্য লংগেস্ট ওয়ান। এটা হচ্ছে অ্যাসারশন, বিবৃতি দিয়েছে, অর্থাৎ ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের দীর্ঘতম সংবিধান। রিজন দিয়েছে, দ্য চ্যাপ্টার অন ফান্ডামেন্টাল রাইটস হ্যাজ বিন বরোড ফ্রম দি মডেল অফ আমেরিকান কনস্টিটিউশন। বলছে যে মৌলিক অধিকারের অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে এর রিজন বা যুক্তি। এখানে কিন্তু অপশান বিটা কারেক্ট, বোথ এ অ্যান্ড এ আর কারেক্ট, এ অ্যান্ড আর কারেক্ট। অবশ্যই অ্যাসারশনও সঠিক, রিজনও সঠিক, কিন্তু আর কিন্তু সঠিক ব্যাখ্যা করছে না এর। এটার সাথে ভারতের সংবিধান দীর্ঘতম হওয়ার কোনো সম্পর্ক নেই। এরপর হুইচ অফ দি ফলোয়িং অ্যাক্ট প্রোভাইডেড ফর দি এস্টাবলিশমেন্ট অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোন একটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গড়ে তুলেছিল, যেটা হবে ভারত শাসন আইন 1935। এখানে দাগটা পড়েনি। যাই হোক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 1935 সালেই গঠন করা হয়েছিল। 1935 সালের 1 এপ্রিল গঠন করা হয়েছিল, এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর ছিলেন, প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। যখন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জাতীয়করণ হয় 1949 সালের 1 জানুয়ারি। আর বর্তমান গভর্নর আছেন শক্তিকান্ত দাস। জেনে রাখো, তোমাদের বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন বিষয়ে কাজে লাগবে। এরপর দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 ওয়াজ পাসড বাই ব্রিটিশ পার্লামেন্ট ইন অর্ডার টু, অর্থাৎ 1773 সালের রেগুলেটিং আইনটা কী জন্য পাস হয়েছিল। এখানে 3টে স্টেটমেন্টই সঠিক। এস্টাবলিশমেন্ট পার্লামেন্টারি কন্ট্রোল ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ টেরিটরি ইন ইন্ডিয়া। এর আগেই একটা প্রশ্নে দেখলে প্রথমবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর কন্ট্রোল করার জন্য কোন আইনের সাহায্য নেওয়া হয়েছিল, সেই ব্যাপারটাই বলা হচ্ছে। মেক দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যাজ দি গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং বাংলার যে রাজ্যপাল পদটা, সেটাকে গভর্নর জেনারেল করে দেওয়া হয়, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এবং সেটা কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, একাধিক পরীক্ষায় দিয়েছে। আর কি? এন্ড অফ ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, এবং যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, সেই দ্বৈত শাসন ব্যবস্থাকে তুলে দেওয়া হয় এই আইনের মাধ্যমে। এরপর ক্যাবিনেট মিশন সম্পর্কে কোন তথ্যটি বা তথ্যগুলি সঠিক, যেটা দিয়েছে তার মধ্যে একটাই সঠিক হচ্ছে, ইট রেকমেন্ডেড আ ফেডারেল গভর্নমেন্ট। ক্যাবিনেট মিশন পরিকল্পনা কি করেছিল, যেটা ক্যাবিনেট মিশন কত সালে এসেছিল? ক্যাবিনেট মিশন এসেছিল 1946 সালে, এবং এটি
একটি যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন করার পরামর্শ দিয়েছিল। এরপর বাই হুইচ অফ দি ফলোয়িং অ্যাক্ট দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল ওভার দ্য রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন ইন্ডিয়া রেগুলেটিং অ্যাক্ট 1773। অনেকবারই এই প্রশ্নটা এসছে, বুঝতেই পারছো এর গুরুত্বটা। এরপর যেটা ইউপিএসসি 2014 সালে এসেছিল, নো কনফিডেন্স মোশন সম্পর্কে অর্থাৎ অনাস্থা প্রস্তাব সম্পর্কে দুটো স্টেটমেন্ট দিয়েছে। কি, দেয়ার ইজ নো মেনশন অফ এ নো কনফিডেন্স মোশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আর সেকেন্ড কি, আ মোশন অফ নো কনফিডেন্স ক্যান বি ইন্ট্রোডিউসড ইন দ্য লোকসভা অনলি। কোনটি সঠিক? একমাত্র দুই সঠিক। সংবিধানে যদি অনাস্থা প্রস্তাবের উল্লেখই না থাকে তাহলে কিভাবে সেটা থাকতে পারে সংবিধানে, বা কিভাবে সেটার ব্যবহার করা যেতে পারে? কারণ এখানে বলাই আছে সেকেন্ড স্টেটমেন্টে যে নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব কেবলমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে। এরপরের যে প্রশ্নটা দেখো, কোয়েশ্চেন নাম্বার 33, সিডিএস 2012 সালে এসেছিল, দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান ফর ইন্ডিয়া এনভিসেজ, অর্থাৎ ক্যাবিনেট মিশন পরিকল্পনা কি করেছিল? এইটা বলে রাখি তোমাদের যে এটা কিন্তু খুব ডিবেটেবল বা ডাউটেবল বিষয়, কারণ এর উত্তরটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আছে। তবুও সবথেকে বেশি সংখ্যক জায়গায় রয়েছে ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ রাজ্যসমূহের ইউনিয়ন গঠন করেছিল, যেটার কথা হয়েছে যেটা আমাদের সংবিধানের 1 নং ধারায় রয়েছে। এরপর অ্যাসারশন এ, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর বোথ লেন্দি ডকুমেন্টস। কি বলছে? ভারত শাসন আইন 1935 এবং ভারতের সংবিধান দুটোই খুবই দীর্ঘায়িত তথ্য। এর আগেই তোমাদের বলেছি, বা তোমরা নিজেরাও জানো, ভারতের সংবিধান বিশ্বের মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 was taken as a model and substantially incorporated in the Constitution of India, অর্থাৎ ভারত শাসন আইন 1935কে একটি রোল মডেল হিসেবে গঠন করা হয়েছিল এবং সেটি পরবর্তীকালে ভারতের সংবিধান গঠন করেছিল। এখানে একদম অপশানে সঠিক, দুটোই সঠিক, এ অ্যান্ড আর, এবং আর সঠিকভাবেই ব্যাখ্যা করেছে একে। এরপর the Constitution of India divided the states of India in categories A, B, C and D in the year 1950. অবশ্যই 1950 সালে 26শে জানুয়ারি যখন ভারতের সংবিধান কার্যকর করা হলো, তখন প্রদেশগুলোকে 4টে ক্যাটাগরিতে ভাগ করা ছিল, এ, বি, সি আর ডি। এর মধ্যে বলেছে কোন তথ্যটা সঠিক, তো এটা এখানেতে সি তথ্যটা সঠিক, অর্থাৎ গভর্নর হচ্ছে এস ক্যাটেগরি এ স্টেটের প্রধান, এবং রাজ প্রমুখ বলে যে পদটি ছিল ওটা হচ্ছে ক্যাটেগরি বি স্টেটের প্রশাসনিক প্রধান, এবং চিফ কমিশনার ছিলেন সি এবং ডি স্টেটের প্রশাসনিক প্রধান। এরপর কোয়েশ্চেন 38, হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাক্টস ফর ফার্স্ট টাইম অ্যালাউড ইন্ডিয়ানস অ্যাট থিওরিটিক্যালি এন্ট্রি টু হায়ার পোস্ট ইন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। বলছে যে নিম্নলিখিত কোন আইনটার মাধ্যমে ভারতীয়রা তত্ত্বগতভাবে অন্তত প্রথমবার ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থায় উচ্চ পদের অধিকারী হয়েছিলেন? কোন আইন? না ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এবং এ প্রসঙ্গে জেনে রাখো সেই সময়কালেই সত্যেন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রথম আইসিএস পাস, এটা জেনে রাখো। নেক্সট, assertion or reason. Assertion: the Government of India Act of 1858 transferred the governance of India from the East India Company to the Crown. অর্থাৎ এখানে কি বলছে অ্যাসারশনেতে, যে ভারত শাসন আইন 1858 মাধ্যমে ভারতের গভর্নেন্সটাকে, শাসন ব্যবস্থাটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজের হাতে তুলে দেওয়া হয়। দেখা যাক যে এরপর এটা সঠিক হয় না ভুল হয়, সেটা উত্তরই বলবে। আর রিজন বলছে, দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়াজ আনউইলিং টু অ্যাডমিনিস্টার ইন্ডিয়া এনিমোর, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ভারত পরিচালনা করতে চাইছিল না। কিন্তু সেটা কি সঠিক? না, শুধুমাত্র এ সঠিক, আর কিন্তু ভুল। এরপরেও একটা অ্যাসারশন রিজন বেসড কোয়েশ্চেন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া
Act 1919 was passed by the British Parliament to introduce diarchy in the provincial government. অর্থাৎ ভারত শাসন আইন 1919 যেটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল সেটা আমাদের প্রাদেশিক সরকারে দ্বৈত শাসন ব্যবস্থা এনেছিল। আর রিজন মন্টেগু চেমসফোর্ড রিফর্মস কমিটি, অর্থাৎ এটা জেনে রাখো, এটা খুব বুদ্ধিদীপ্তভাবে বলেছে, ওই 1919-এর ভারত শাসন আইন অনুযায়ী মন্টেগু চেমসফোর্ড রিফর্মস কমিটিও তাই, হ্যাজ রেকমেন্ডেড দ্য ইন্ট্রোডাকশন অফ ডায়ার্কি ইন দ্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। এবং এই মন্টেগু চেমসফোর্ড রিফর্মসটাই বলেছিল যে প্রাদেশিক সরকারে ডায়ার্কি আনতে। এটা দুটোই সঠিক এবং আরটাই হচ্ছে সঠিকভাবে ব্যাখ্যা করছে একে। এরপর এই অধ্যায়ের শেষ প্রশ্ন লিস্ট ম্যাচ করতে দিয়েছে। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা হবে কি? অপশান এ দেখতে পাচ্ছ, A2 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 কি করেছিল? ইন্ট্রোডাকশন অফ দি প্রিন্সিপাল অফ ইলেকশন, যেটা একদম প্রথমেই বলেছিলাম, তোমরা মনে রেখেছো কিনা আমি জানি না। এরপর B4 অর্থাৎ দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 ইন্ট্রোডাকশন অফ সেপারেট ইলেকটোরেট ফর দি মুসলিমস, অর্থাৎ ভারতের সংখ্যালঘু মুসলিমদের জন্য একটি পৃথক নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচনী কেন্দ্র গড়ে তোলা 1909 সালে মর্লেমিন্টো সংস্কারে বলা হয়েছিল। এরপর দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, যেটা তোমার বলা হয়েছিল ইন্ট্রোডাকশন অফ ডায়ার্কি ইন প্রভিন্সেস, যেটা প্রদেশগুলিতে ডায়ার্কির কথা বলা হয়েছিল। দেখছো অনেক প্রশ্নেই দিয়েছে, আবারও সেই একই জিনিস। আর কি? ভারত শাসন আইন 1935, যেটা প্রভিন্সিয়াল অটোনমি বা প্রাদেশিক স্বায়ত্তশাসনের ব্যবস্থাটা এনেছিল। ঠিক আছে, আজকে এই প্রথম চ্যাপ্টারটাই তোমাদের বোঝালাম এবং এর পরের দিনে নেক্সট চ্যাপ্টারে যাব। কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আজ হলো এবং নেক্সট ডে আমি যেটা যাব সেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এবং আমার এই এগিয়ে চলার গতি তোমাদের উপরেই নির্ভর করছে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং এর দ্বারা তার থেকেও বেশি তোমরা কতটা উপকৃত হবে বা হচ্ছ, সেটাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় উদ্বেগের বিষয়। সেটা তোমরা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।